প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমি এবং কৃতি ম্যাডাম অনলাইনে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করছো, নিয়মিত পড়াশোনা করছো। আমি গত ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি আলোচনা শুরু করেছিলাম। আমরা গল্পটি যেখানে শেষ করেছিলাম অনুপমের বিয়ের প্রসঙ্গ নিয়ে। হরিশ অনুপমের বন্ধু, কানপুরে চাকরি করে, সেই সুবাদে কানপুরের একটা পরিবারের সাথে তার একটা সম্পর্ক বা পরিচিতি গড়ে ওঠে। সেই সূত্রেই হরিশ তার প্রিয় বন্ধু অনুপমকে একটা পাত্রীর সন্ধান দিয়েছিল এবং অবশেষে অনুপমের যে আসল অভিভাবক তার মামা, সে মামাকে হরিশ রাজি করতে পেরেছিল। এবং এই সূত্রে আমরা দেখি যে অনুপমের ভীষণ ইচ্ছে ছিল যে সে যাকে বিয়ে করবে সেই মেয়েটিকে বিয়ের আগে অন্তত সে নিজে চোখে একবার দেখে আসবে, কিন্তু সেটি আর সম্ভব হলো না। সে সাহস করে তার মামাকে সেই কথাটি বলতে পারল না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি আর দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করতে পারি। তো অনুপমের অভিভাবক হিসেবে কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের পিসাতো ভাই দাদা, সেই বিনু দাদাকে পাঠানো হলো। অবশ্য বিনু দাদার উপরে অনুপমের আস্থা আছে, নির্ভরতা আছে। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদা আশীর্বাদ করে ফিরে এসে পাত্রীর সম্পর্কে যে মন্তব্য করলেন, যে সার্টিফিকেট দিলেন, সেটি একেবারে নির্ভেজাল। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁটো। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। অনুপম বিনু দাদার সম্পর্কে তার আগেই ভালো ধারণা আছে যে বিনু দাদা সহসা কারো প্রশংসা করেন না। আমরা সাধারণত যেখানে বলি চমৎকার, কাউকে দেখলে, কোনো জিনিস দেখলে, বিনু দাদা সেখানে খুব মেপে পরিমিত ভাবে বলেন চলে আর কি, চলনসই। সে বিনু দাদার মুখ থেকে যখন বের হয়ে আসলো, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, সুতরাং এইখানে আর অনুপমের কোন রকম সন্দেহ থাকলো না যে সত্যি সত্যি সে যাকে বিয়ে করতে যাচ্ছে সেই কল্যাণী সৌন্দর্যেও অপূর্ব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে আরো বুঝলো যে এবার ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং প্রেমের দেবতা, বিয়ের দেবতা যে মদন, এদের মধ্যে খুব ভালো একটা সমন্বয় হয়েছে, বোঝাপড়া হয়েছে। এ বিয়েতে আর তেমন কোনো পক্ষ থেকে আর কোনো আপত্তি থাকলো না, বাধা রইল না। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। এখানে একটা কথা বলে রাখা দরকার যে সাধারণত বিয়ের আগে ছেলে পক্ষ, বর পক্ষ কন্যাকে আশীর্বাদ করতে যায়। এখানে
বা ছেলে সেখানে যায়, দেখে আসে, গিয়ে মেয়ের বাড়িতে যখন ছেলে যায় মেয়ে পক্ষ তাকে দেখার সুযোগ পায়। এখানে এটি হয়নি। অনুপমকেই দেখবার জন্য মেয়ের বাবা, কল্যাণীর বাবা আসলেন এবং হরিশের উপর তাদের ভীষণ বিশ্বাস ছিল, আস্থা ছিল অনেক বেশি, যে তারা প্রয়োজন মনে করেনি। হরিশ অনুপম সম্পর্কে যে তথ্য দিয়েছিল সেটি তারা মেনে মাত্র বিয়ের 3 দিন আগে এক ধরনের আনুষ্ঠানিকতা রক্ষার জন্য শম্ভুনাথ সেন কলকাতায় আসছিলেন মেয়ের হবু বরকে একবার এসে দেখে যান তিনি। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। কল্যাণীর বাবার বয়স 40-এর এপারে বা ওপারে, 40-এর কাছাকাছি, হয়তো বা 40-এর নিচে অথবা উপরে, হয় 39, 38 অথবা 41, 42 এরকম কাছাকাছি বয়সের আর কি। তার চুল কাঁচা, কিন্তু দাড়ি পাকতে শুরু করেছে। তবে খুব সুপুরুষ দেখতে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ কখনো যদি দেখা যায় ভিড়ের মধ্যে, তাহলে সবার আগে তাকেই চোখে পড়বে, এরকম একটা চেহারা কিন্তু এই কল্যাণীর বাবার। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেই থেকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। ভদ্রলোক ভীষণ পরিমিতি বোধসম্পন্ন, খুব চুপচাপ, কম কথা বলেন, প্রয়োজনের অতিরিক্ত একটি শব্দ ব্যবহার করেন না। মামা তার সাথে পরিচিত হয়ে আমাদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি জানান দিচ্ছিলেন। শহরের অন্যান্য ধনী ব্যক্তিদের চেয়ে যে আমরাও অর্থের দিক থেকে, বৃত্তের দিক থেকে কোনো অংশে কম নয়, সেটি মামা প্রমাণের জোর চেষ্টা চালাচ্ছিলেন। এই জন্য অনেক কথা বলছিলেন। বিপরীতে শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোন ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতে তাহাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। শম্ভুনাথ বাবু যেহেতু মামার সাথে কোনো আলোচনায় অংশগ্রহণ করলেন না, এ কারণে মামা কিছুটা কষ্ট পেয়েছেন, বিরক্ত হয়েছেন। এই যে তিনি যেভাবে অনুপমের পরিবারের সহায় সম্পত্তির বিবরণ দিচ্ছিলেন, এই আলোচনায় শম্ভুনাথ বাবু, মেয়ের বাবা, তিনি খুশি হবেন, যে তার হবু পাত্রের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি তিনি জেনে খুশি হবেন, তিনি ওই আলোচনায় অংশগ্রহণ করবেন। কিন্তু শম্ভুনাথ বাবু এসবে তার যেন খুব একটা
আগ্রহ দেখা গেল না। এই সহায় সম্পত্তি, পার্থিব এই ধরনের বিষয়বস্তুতে তার মনে হচ্ছে খুব একটা আকর্ষণ নেই, আগ্রহ নেই। এই কারণে তিনি খুব একটা যোগ দিলেন না। মামা তিনি তার বেহাইয়ের এরকম নির্লিপ্ততা, ঔদাসীন্যতা দেখে কিছুটা বিরক্ত হলেন, ভাবলেন লোকটা একেবারে ব্যারসিক, নির্জীব, কোনো কিছুতেই যেন কোনো আকর্ষণ নেই, আর তেজও নেই, যেন লোকটার মধ্যে কোনো যেরকম তেজ নেই, একেবারে খুব নরম সরম, খুব সাদাসিধে মানুষ হিসেবে মামা তাকে মূল্যায়ন করলেন। এই কারণে বিদায় পর্বে মামা কিন্তু শম্ভুনাথ সেনকে এগিয়ে দেবার জন্য এগিয়ে গেলেন না, বরং দোতলা বাড়ির উপরতলা থেকেই তিনি তাকে বিদায় করে দিলেন, গাড়িতে তুলে দিতে গেলেন না। সাধারণত অতিথিরা আসলে বিদায় তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসা, গাড়িতে তুলে দিয়ে আসা, এটি বাঙালি সংস্কৃতির শিষ্টাচারের একটা অংশ, সৌজন্যের অংশ। মামা কিন্তু সেটাও করলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন নাই। যৌতুক বা পণ এই বিবাহের, হিন্দু বিবাহের বড় একটা অংশ। তাই এ বিষয়ে দেনা পাওনার ব্যাপারে আগেই কথাবার্তা পাকাপাকি হয়ে গিয়েছিল। মামা নিজেকে ভীষণ চালাক চতুর হিসেবে বিবেচনা করেন এবং তিনি এক ধরনের আত্মতুষ্টি তে ভোগেন যে কেউ তাকে কোনো রকম ঠকাতে পারবে না। অনুপমের বিয়েতেও তিনি এই ব্যাপারে পাত্রীপক্ষের সাথে, কনে পক্ষের সাথে আগে কথাবার্তা সেরে নিয়েছিলেন। টাকার অঙ্ক তো স্থিরই ছিল, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল। এই পণের দুটি অংশ, একটা হলো নগদ অর্থ, আরেকটা হলো গহনা, সোনার গহনা। তো মামা সেখানেও পাকা কথা পাকাপাকি করে নিয়েছিলেন। নগদ টাকা এবং গহনা যে সোনা দিয়ে তৈরি করা হবে সেটা কত ভরিরও হবে, তার ওজন কেমন হবে, তার দাম কেমন হবে, এগুলো নিয়ে পাকাপাকি মামা একেবারে পাকাপাকি কথা বলে নিয়েছিলেন, যেন কনে পক্ষ কোন রকম ভাবে এক চুলও তাদের কোন রকম ঠকাতে না পারে। আমি নিজে সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনার কি স্থির হইল। অনুপম যেহেতু তার মা এবং মামা অভিভাবক, অনুপম নিজেকে এই সমস্ত ব্যাপারে জড়ায়নি। এ কারণে অনুপম জানতো না ঠিক তার বিয়েতে কি পরিমাণ নগদ টাকা নেওয়া হচ্ছে এবং কি পরিমাণ গহনা নেওয়া হচ্ছে, কত ভরি ওজনের, কেমন দামের। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। অনুপম তার স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি, অনুপম বলছে যে হ্যাঁ, বিয়ে শাদীর ব্যাপারে এই পণের অংশ, যৌতুকের অংশ একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ এবং এটির গুরুত্ব অপরিসীম। আর এই অংশটুকুর দায়িত্ব যার উপর ন্যস্ত হয়েছে তিনি হচ্ছেন তার মামা। সুতরাং মামা যেহেতু দায়িত্বে আছেন, অনুপম এক চুলও ঠকবে না। তার মামা কনে পক্ষকে ব্যাপারে এক করাও ছাড় দিবে না, এটি নিয়ে তার বিশ্বাস আছে। বস্তুত
আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। মামা খুব দক্ষতার সাথে এই সংসার পরিচালনা করেন। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। অনুপম তার মামার যে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য আছে সেটি এখানে একটু বলবার চেষ্টা করেছে। যে এই বিয়ের সময় পণে টাকা আদায়, গহনা আদায়ের ব্যাপারে মামা অনেক ক্ষেত্রে অনেক বেশি নিষ্ঠুর হবেন, নির্মম হবেন, এটি জানা কথা। যে এই সংসারে লাভের বা স্বার্থ জড়িত আছে এরকম কোন অংশে অনুপমের মামা এক চুলো ছাড় দেবে না। সুতরাং এই বিয়েতে যদি কনে পক্ষের অনেক কঠিন খারাপ অবস্থা হয় অর্থনৈতিক দিক থেকে, তাদের চাহিদা, বরের চাহিদা মেটাতে গিয়ে যদি তাদের অনেক বেশি কষ্ট হয়, তবু কিন্তু এক বিন্দু ছাড় তাদের দেওয়া হবে না। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। গায়ে হলুদ, বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানে এত লোক গিয়েছিল যে তাদের গণনা করতে হলে আদমশুমারি করতে হবে, সেই লোক গণনার লোক নিয়োগ করতে হবে। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা এক যোগে বিস্তর হাসিলেন। আমরা জানি বিয়েতে কনের বাবার একটা প্রস্তুতি থাকে, কি পরিমাণ গায়ে হলুদে লোক হবে, বিয়েতে কেমন খরচাপাতি হবে, একটা বাজেট থাকে। কিন্তু এখানে দেখা গেল তার উল্টো হয়েছে। অতর্কিতে শুধুমাত্র কনে পক্ষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবার জন্য অনুপমের পরিবার থেকে অযাচিতভাবে অনেক লোক গায়ে হলুদ অনুষ্ঠানে গেল। এবং মা এবং মামা বিষয়টাতে খুব মজা পাচ্ছেন যে এত লোক যাওয়াতে কনে পক্ষকে নাকানি চুবানি খেতে হবে, আয়োজনে সব ঘাটতি পড়বে, এ কারণে তারা লজ্জিত হবে অন্যদের সামনে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অনুপমের বিয়ের বাদ্য বাজনার যে আয়োজন সেগুলো কম বেশি সবগুলো সুমধুর সুরের পরিবর্তে যেন ভয়াবহ বিকট শব্দ করতে পারে, এরকম শব্দ উৎপাদন করতে পারে, তৈরি করতে পারে, শব্দ হয়, এই ধরনের বাদ্য বাজনা, ব্যান্ড, কনসার্ট সবকিছু নেওয়া হলো। যেখানে সুরের, মধুর সুরের কোনো প্রাধান্য ছিল না, অনেক বেশি বিকট শব্দ তৈরি করবার একটা প্রবণতা ছিল। এই কারণে বিয়ের সাজটাকে বা বরযাত্রী দল যখন কনের বাড়িতে যাচ্ছে এত বেশি হই হাঙ্গামা করে মনে হচ্ছে যেন যুদ্ধের দামামা বাজিয়ে তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আংটিতে, হারেতে, জড়ি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। বরপক্ষের অর্থনৈতিক ক্ষমতা, সক্ষমতা প্রকাশ করবার জন্য, জাহির করবার জন্য অনুপমকে
এমন ভাবে সাজানো হলো, আংটি দিয়ে, জরি জহরত দিয়ে, হার দিয়ে, যেন যে কেউ দেখলেই বুঝতে পারে যে তাদের অর্থনৈতিক ক্ষমতা কতটুকু, অর্থনৈতিক অবস্থা কতটা ভালো হলে, অর্থনৈতিক সক্ষমতা কতটা ভালো হলে বিয়েতে সাধারণত কনেকে সাজানো হয় অনেক কিছু দিয়ে, অনেক গহনা দিয়ে, কিন্তু অনুপমকেও ঠিক মেয়েদের মতো অনেক বেশি গহনা পরিয়ে অলংকার পরানো হলো, ইচ্ছে করে। এটা তাদের অর্থনৈতিক সক্ষমতার একটা বিজ্ঞাপন প্রচারের জন্য। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। এটা এটা পাল্লা দেওয়ার ঘটনা, অন্যের সাথে প্রতিযোগিতা করার ঘটনা। যেমন মেয়ের বাবার মেয়েকে কি কি পড়াবে, কি কি গহনা দিবে, তার সাথে পাল্লা দিয়ে ছেলের পরিবার, পাত্রের পরিবার আরো বেশি গহনার ব্যবস্থা করেছে, তাকে আরো বেশি গহনা পরিয়েছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠোনটা বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। মামা বিয়ে বাড়িতে গিয়ে আয়োজন দেখে খুব একটা খুশি হতে পারলেন না। তার কাছে মনে হলো যে উঠোনটা বরযাত্রীদের তুলনায় খুব ছোট হয়েছে, আর আয়োজন যা করেছেন এই ভদ্রলোক, এই আয়োজনটা নিতান্ত মাঝারি মানের, মধ্যম মানের। অনুপমদের পরিবারের সাথে যারা বরযাত্রী দল বিয়েতে গিয়েছিল তাদের সাথে এই আয়োজনটা অত্যন্ত বেমানান মনে হলো তার। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। আরো কিছু নেতিবাচক কমতি, তার কাছে কিছু বিষয় কমতি মনে হলো। যে মেয়ের বাবা শম্ভুনাথ বাবু, তিনি বরপক্ষকে যেভাবে উষ্ণ অভিনন্দন জানানোর কথা, তিনি যেন সেটি জানাননি। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশ কালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া, মাথা হেলাইয়া, নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত। শম্ভুনাথ বাবু, কল্যাণীর বাবা, মেয়ের বাবা, তার ব্যবহারে মামা খুব একটা খুশি হননি। তিনি খুব একটা বিনয় প্রকাশ করেননি। তিনি মুখে তেমন কথাবার্তা বলেন নাই, সমাদর করেন নাই। কোমরে চাদর বাঁধা, তার গলাটা কিছুটা ভেঙে গেছে, গলার স্বরটা। তো তার আকার প্রকৃতির যে চেহারা, এরকম মানুষটি খুব বেশি সমাধান না করাতে মামা কিছুটা বিরক্ত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু হ্যাঁ, এই কাজটি যিনি করেছিলেন, শম্ভুনাথ বাবুর এক উকিল বন্ধু, তিনি স্মিত হাসি মুখে এই বরযাত্রী দলের প্রত্যেককে, যারা কনসার্ট বাজিয়ে থেকে শুরু করে বাদ্য বাজনার সাথে সংযুক্ত সম্পৃক্ত, প্রত্যেককে, পাশাপাশি অতিথিবৃন্দ, সবাইকে তিনি অত্যন্ত সমাদর করেছেন, বিনয়ের সাথে সবাইকে সমাদর করেছেন। এটা আমার ভালো লেগেছে। এটুকু আয়োজন, এটুকু সমাদর যদি না পেতেন, তাহলে হয়তো গোড়াতেই মামা বেঁকে বসতে পারতেন, এই বিয়েতে বাগড়া বাঁধাতে পারতেন, বাধা তৈরি করতে পারতেন।
আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে। পাত্রপক্ষকে বিয়ের সভায় নিয়ে যাওয়া হবে। ঠিক এরকম বিয়ের সভায় বসানো হলো পাত্রপক্ষকে। ঠিক এরকম সময়ে মামা যে কাজটি করলেন, তিনি মেয়ের বাবাকে ডেকে নিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে কি যে কথা বললেন, এটা অনুপম জানে না। একটু পরে যেটা হলো যে শম্ভুনাথ বাবু এসে অনুপমকে ডেকে নিয়ে অনুপমকে বললেন যে তার সাথে কিছু কথাবার্তা বলবার আছে, এই জন্য একটু আড়ালে যেতে হবে, একটু দূরে যেতে, অন্য জায়গায় যেতে হবে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোন কোন মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কাহারো কাছে ঠকিবেন না। সমাজ সংসারে এক একজন মানুষের এক এক রকম ঝোঁক থাকে, এক এক রকম লক্ষ্য থাকে। তো মামার হয়তো এমন একটা লক্ষ্য ছিল, পণ ছিল, যে জীবনে তিনি কোনোদিন কারো কাছ থেকে কানাকড়িও ঠকবেন না। এই কারণে তার ভয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মামার একটা ভয় ছিল, সন্দেহ ছিল যে মেয়ের বাবা বিয়ের আগে যে ওজনের এবং যে দরের গহনা দেবার কথা, তিনি হয়তো তার প্রতিশ্রুত সেই মানের, সেই ওজনের গহনা পণ হিসেবে দেবেন না। এই কারণে তিনি এই বিষয়টা বিয়ের আশীর্বাদের আগে পাকাপাকি নিশ্চিত হতে চান। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হওয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। মামা এই মেয়ের বাড়িতে, কনের বাড়িতে সে আয়োজন দেখে এবং যেই ধরনের ব্যবস্থা করা হয়েছে, এসব দেখে মামার মনে এক ধরনের সন্দেহ জেগে উঠেছে, যে মনে হয় না লোকটা অর্থনৈতিক দিক থেকে খুব একটা সক্ষম। তাই তিনি হয়তো বিয়ের ব্যাপারে যে গহনা দেবার কথা, নগদ টাকা দেবার কথা, এই বিষয়ে গিয়ে, এই জায়গাটায় গিয়ে হয়তো বা মেয়ের বাবা বরপক্ষকে ঠকিয়ে দিতে পারে। এ কারণে মামার কোন রকম ঝুঁকি নিতে চাইলেন না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। মামা পাকা লোক, দক্ষ লোক। তিনি সোনা পরীক্ষা করবার জন্য, খাঁটিত্ব পরীক্ষা করবার জন্য তিনি বাড়ি থেকে স্যাকরা সঙ্গে এনে নিয়েই আসলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং স্যাকরা তাহার দাড়ি পাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। পাশের ঘরে দেখে গিয়ে অনুপম অবাক হয়ে গেল যে মামা একটা তক্তপোষের উপর বসে আছেন এবং তিনি আর মেঝেতে ছ্যাকরা, কোষ্ঠী, দাড়িপাল্লা নিয়ে এবং কোষ্ঠী পাথর নিয়ে বসে আছে। যে গহনা বিয়ের আগে, আশীর্বাদের আগেই গহনাগুলোকে ওজন করে, কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে খাঁটি কিনা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েই তবেই বিয়ের আয়োজন
সম্পন্ন করবেন। তো আমরা এই অংশটুকু আলোচনা করলাম। তোমরা বাসায় গল্পটি বেশি বেশি করে পড়বে এবং আমার আলোচনার সাথে তোমাদের পঠিত যে জ্ঞান সেটিকে একসাথে করে সংযুক্ত করে তোমরা নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করে তুলবে। তোমাদের আজকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ক্লাস শেষ করছি।